হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমিও ভালো আছি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। বন্ধুরা, আজকে শনিবার এবং ঘড়িতে রাত 10টা বেজে গেছে, আর আজ আমি তোমাদেরকে শোনাতে চলেছি দুটো জমজমাট সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি চাষের জমিতে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা, আর এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা এবং পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে এবং আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তবে ঘটনাটার আমি বেশি ব্যাখ্যা দিতে পারবো না, কারণ ঘটনাটার সামান্য কিছু বললেই হয়তো স্পয়লার হয়ে যাবে, আর আমি সেটা একদমই চাই না। তাই তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা প্রত্যেকে আজকের এপিসোডটাকে কানে হেডফোন লাগিয়ে এক মনে পুরো শুরু থেকে শেষ অবধি শুনতে থাকো। আজকের এপিসোড তোমাদেরকে ভয় পাওয়াবে। তো এপিসোড শুরু করার আগে সকলকেই বলে দিই, তোমরা প্রত্যেকে চট করে আজকের এপিসোডটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে শুনছো, কেমন লাগছে অজানা সত্য। আর নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে এপিসোডটিকে শেয়ার করতে একদমই ভুলো না। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যেখানে হোক তোমরা নিজেদের বন্ধুদের সঙ্গে এই এপিসোডটাকে শেয়ার করো। এবং এই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। নমস্কার রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি অনেক ভালো আছো। আজ আমি তোমাকে আমার শোনা একটা ঘটনা পাঠাতে চলেছি। ঘটনাটা আমি যেই দাদার মুখ থেকে শুনেছি, তিনি ফেসবুকে কিছু লেখালেখির কাজ করেন এবং অনেক ধরনের গল্প এবং অনেক ধরনের ঘটনা লিখে মানুষদেরকে মনোরঞ্জন করেন। তার কাছ থেকেই আমি এই ঘটনাটি সংগ্রহ করেছি। আশা করছি এই ঘটনাটা তোমার অনেক ভালো লাগবে। বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। গ্রামের নাম নওগাঁও। ছোট্ট নিঃশব্দ মেঘলা আকাশে ঢাকা এক গ্রাম। চারিপাশে ধান ক্ষেত, মাঝখানে একটা পুরনো চাষের জমি। মানুষ এখন একে কালো জমি বলে ডাকে, কারণ প্রায় 30 বছর ধরে কেউ সেখানে আর কিছু চাষ করে না। বলা হয় এক সময় এই জমিটাই ছিল এক কৃষকের, নাম বদরুল চাচা। মানুষটা খুবই পরিশ্রমী ছিল, কিন্তু হঠাৎ একদিন ভোরবেলাতে জমিতে গিয়ে আর ফিরে আসেনি তিনি। গ্রামের লোকেরা 3 দিন পর তার লাশ পেয়েছিল। জমির মাঝখানে উল্টে পড়ে রয়েছে, মুখ বিকৃত, চোখটা হাঁ করে খোলা, আর শরীরের চারপাশে শত শত পায়ের ছাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সব ছাপগুলো একদিকেই গেছে, কোনোটা ফিরে আসেনি। এরপর থেকে জমিটা আর কখনো কেউ ছুঁয়েও দেখেনি। এক রাতের ঘটনা, 2024 সালের নভেম্বরের মাঝামাঝি। ঢাকা থেকে মাহিন নামের এক তরুণ তার গ্রামের বাড়িতে এলো। তার বাবা নওগাঁওয়ের মানুষ, কিন্তু শহরে চলে গিয়েছিল অনেক আগেই। বাবা সবসময় বলতো ওই জমিটা আমাদের পূর্বপুরুষের, কিন্তু কেউ ওই দিকে যায় না। মাহিন এইসব বিশ্বাস করতো না। সে হাসতে হাসতে বলল, ভূত টুত কিছুই নেই বাবা, সব মানুষের ভয়। বাবা কেবল বলল, ঠিক আছে, একদিন রাতের বেলায় গেলে বুঝবি।
সেই দিন রাতেই মাহিনের মনে কৌতূহল জাগে। চাঁদ উঠেছে, হালকা কুয়াশা, চারিপাশে পোকাদের শব্দ, হাতে টর্চ লাইট, কাঁধে ব্যাগ। সে বেরিয়ে পড়ল সেই কালো জমির দিকে। রাস্তা ফাঁকা, মাঝে মাঝে বাতাসে শুকনো পাতার শব্দ। দূরের দিকে সেই জমিটাকে দেখা যাচ্ছে, ঘন কুয়াশার ভেতর নিঃশব্দে দাঁড়িয়ে আছে। পৌঁছে দেখে জমির ধারে ভেজা কাদা, তার কাদার ওপর অদ্ভুত পায়ের ছাপ। ছাপগুলো যেন একে অপরের উপরই পড়েছে, কিন্তু সবগুলোর আঙ্গুলগুলো লম্বা আর বাঁকা। পায়ের গোড়ালির জায়গায় কোনো দাগই নেই, যেন কেউ ভাসতে ভাসতে হাঁটছে। মাহিন মাটিতে টর্চ লাইট ফেলে দেখে ছাপগুলো যায় জমির একদম মাঝখানে। সে পা বাড়ায়, 1 কদম 2 কদম। হঠাৎ পেছন থেকে ঠান্ডা বাতাস বয়ে গেল, আর কার যেন শ্বাসের শব্দ। সে ঘুরে দেখে কেউ নেই, কিন্তু এখন ছাপগুলো শুধু সামনে নয়, তার চারিপাশে ঘিরে ফেলেছে। মাহিনের হৃদস্পন্দন বেড়ে যায়। সে মোবাইল বের করে ভিডিও করতে চায়, কিন্তু মোবাইল স্ক্রিনে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কালো পর্দা। ঠিক তখনই কানে আসে হালকা গলায় কেউ যেন ফিস ফিস করে বলছে, ফিরে যা, ফিরে যা এখান থেকে। কণ্ঠটা যেন ঠিক পেছনেই। সে পেছন ঘুরে দেখে কেউ নেই, শুধু হালকা দুলছে ধানের গাছ। মাহিন 1 পা এগিয়ে যায়, দেখে মাটিতে পায়ের ছাপ থেমে গেছে, কিন্তু পরের মুহূর্তেই চোখের সামনে ঘটে যায় অসম্ভব কিছু। ছাপগুলো ধীরে ধীরে উল্টো দিকে হাঁটা শুরু করে। মাটিতে কেউ নেই, তবুও ছাপগুলো যেন নিজেরাই চলতে শুরু করেছে। তার বুক ধক ধক করছে। ঠিক তখনই দূরে একটা মৃদু আলো দেখা গেল, আর সেই আলোর মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে। পুরনো ধুতি, মাথায় গামছা, মুখে গভীর কাটা দাগ। চেহারাটা যেন খুবই পরিচিত বলে মনে হচ্ছে। মাহিন টর্চ লাইট ফেলতেই সেই ভয়ানক দৃশ্য দেখল। লোকটার চোখ পুরো ফাঁকা, মুখে বিকৃত হাসি, আর তার পা নেই। পায়ের জায়গায় শুধু কাদা বয়ে যাচ্ছে নিচে। মাহিন ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে, কিন্তু চারিদিক থেকে এক কণ্ঠ ভেসে আসছে, তুই কেন এলি? চাষের জমিটা আমাদের, রক্তের ঘাম মিশে আছে এই মাটিতে, ফিরে যা এখান থেকে। বাতাস ভারী হয়ে গেছে, টর্চ লাইটটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। চারিপাশে শুধু অন্ধকার আর ঠান্ডা কুয়াশা। এক মুহূর্তে সে অনুভব করল কেউ তার পায়ের নিচে হাত রেখেছে এবং টেনে ধরে রেখেছে। সে ভয় পেয়ে এক দৌড় দিল, পেছন দিকে একদমই না তাকিয়ে। কুয়াশার ভেতর দৌড়তে দৌড়তে যখন গ্রামের ধারে পৌঁছল, তখন ভোরের আলো ফুটেছে। গ্রামের লোকজন দেখে মাহিন কাঁপছে, মুখে কাদা, চোখগুলো ফাঁকা। সে কিছু বলতে পারছে না, শুধু কাপা গলায় বলল, ওরা এখনো এখানে আছে, ওই মাটিতে। পরদিন সকালে কিছু মানুষ সাহস করে জমিতে গেল। সমস্ত ছাপ বৃষ্টিতে মুছে গেছে, কিন্তু এক জায়গায় দেখা গেল গভীর দাগ।
দুটি বড় পায়ের ছাপ, আর মাঝখানে কাদায় লেখা ফিরে এসো না। তারপর থেকে আজ পর্যন্ত কেউ সেই জমির দিকে যায় না। রাতে কুয়াশা পড়লে গ্রামের মানুষ দূর থেকে শোনে ভেজা কাদায় হাঁটার শব্দ, আর বাতাসে ফিসফিস কণ্ঠ, এই মাটি এখনো আমাদের। দাদা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে পড়ে শুনিও, এবং আমার নামটা ঘটনার আগে একবার উল্লেখ করো। আমার নাম মৌসুমী ব্যানার্জি। ধন্যবাদ। অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম মৌসুমীর কাছ থেকে, এবং আশা করছি এই ঘটনা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো আমার উপস্থাপনা, সেটাও জানাও। আর বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো, কারণ ইদানিং দেখছি আমাদের এপিসোডে সেরকম রিচ আসছে না, সেরকম মানুষ অবধি পৌঁছচ্ছে না আর কি। তাই তোমাদের কাছে রিকোয়েস্টটা রইল, একটু বেশি করে শেয়ার করো, বেশি করে লাইক করো, কমেন্ট করো, যাতে আমরা আরও মানুষদের মধ্যে পৌঁছে যেতে পারি, আমাদের অজানা সত্য যাতে আরও বড় হয়ে উঠতে পারে। তোমরা যারা যারা অজানা সত্যকে ভালোবাসো এইভাবেই সঙ্গে থাকো, এবং আমি যতটা পারবো নিজেকে আরও ইমপ্রুভ করে তুলবো তোমাদের সামনে, যাতে আরও ভালো করে তোমাদেরকে প্রতিটা এপিসোড উপহার দিতে পারি। তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা তোমরা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকো, সেই ঘটনা তোমরা আমাকে লিখে পাঠাতে পারো অজানা15@gmail.com এই জিমেল আইডিতে। এছাড়াও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনা লিখে পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9332494599। আরও একবার বলছি, 9332494599। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করেও ঘটনা লিখে পাঠাতে পারো। যাই হোক, এবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন মেহনাজ মণ্ডল, এবং তিনি যে ঘটনাটি লিখে পাঠিয়েছেন এই ঘটনাটা আমার বেশ ভালো লেগেছে, এবং আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। বেশি বড় ঘটনা নয়, ছোট ঘটনা, তবে বেশ রোমহর্ষক। নমস্কার রাজর্ষিদা, আমি মেহনাজ মণ্ডল। আজ আমি তোমাকে একটা ঘটনা লিখে পাঠাতে চলেছি, যে ঘটনাটা আমি যখন শুনেছিলাম রীতিমতো আমার গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছিল। আজ সেই ঘটনাই আমি তোমাকে লিখে পাঠাচ্ছি। আশা করছি তোমার দর্শক বন্ধুদের অনেক ভালো লাগবে। ঘটনাটা একটি মেয়ের ঘটনা, চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ। রাত নামলেই এখানে জেগে ওঠে সেই দগ্ধ মুখের কান্না, যে একবার এই গ্রামের সেই গাছটির নিচে দাঁড়ায় সে আর কোনো দিন ফিরে আসে না। এই গ্রামের অনেক ইতিহাস আছে, তার মধ্যে একটি হলো আজকের এই ঘটনা। চট্টগ্রামের লোহাগাড়ার শেষ প্রান্তে একটা ছোট্ট গ্রাম হচ্ছে আমিরাবাদ। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতর থেকে একটু অন্য রকমের। সকালবেলা পরিবেশটা খুবই সুন্দর এবং মুগ্ধ, একদম গ্রামের সেই মাটির গন্ধ যাকে বলে। কিন্তু রাত নামলেই যেন এক অদ্ভুত শীতলতা নেমে আসে এই গ্রামের মধ্যে। অনেকেই বলে যে এই গ্রামে হয়তো অনেক পুরনো আত্মারা ঘুরে বেড়ায়, কারণ অনেক ঘটনা ঘটেছে এই গ্রামে, যেই ঘটনা অলৌকিক। সেই ঘটনাগুলো তোমাকে নয় পরে পাঠাবো রাজর্ষিরা। এই জিনিসটা যেহেতু মানুষদের মধ্যে ছড়িয়ে গেছিল, সেই কারণে মানুষ আর রাতের বেলা বাইরে বেরোতো না। যারা জমি পাহারা দিতে
সেই গ্রামের যারা যারা চাষিরা ছিল তারা যখন জমি পাহারা দিতে যেত তাদের সঙ্গে অনেক এমন ঘটনা ঘটেছে যেই ঘটনা হয়তো ব্যাখ্যা করার মতো নয়। এই গ্রামে একটা পুরনো আম গাছ আছে। গ্রামের মানুষ বলে ওই পুরনো আম গাছটার নিচে এক মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। 5 বছর আগে রেজিনা নামের এক তরুণীকে তার স্বামী সন্দেহের বশে পুড়িয়ে মেরেছিল। সে কেউ ন্যায় পায়নি, কিন্তু সেই দিন রাত থেকেই অশুভ কিছু শুরু হয়। মাঝরাতে মাঝে মধ্যেই কুকুর হু হু করে ডাকে। হাওয়ার শব্দে মাঝে মধ্যেই ভেসে আসতো মেয়েটার সেই কান্না। যখনই কেউ সেই মেয়েটার বাড়ির কাছে যেত তখনই হঠাৎ করে সেই কান্না থেমে যেত। মাঝে মধ্যে বাতাস জমে যেত। আবার অনেকে তো বলে ঘন কুয়াশার মধ্যে রেজিনার সেই দগ্ধ মুখটা তারা দেখতে পর্যন্ত পেয়েছে। অনেকে হার্ট ফেল করে মারা গেছে তার সেই শারীরিক। অনেকে রেজিনার সেই আত্মাকে দেখবার পর হার্ট ফেল করে মারা গেছে। আবার অনেকের আরও অনেক ধরনের অন্য ব্যাপার রয়েছে। বেশিরভাগ সময় মানুষের মৃতদেহ রেজিনার সেই বাড়িতেই পাওয়া যেত। সেখান থেকেই মানুষের মনে সন্দেহ জাগত যে রেজিনাই হয়তো এই খুনটা করেছে। তবে সে এখন এক প্রেত, যাকে গোটা গ্রামের মানুষেরা ভয় পায়, যার কারণে সেই বাড়ির সামনে লোকজন যেতে পারত না। তবে সেই গ্রামের মধ্যেই ছিল একটি সাহসী ছেলে, নাম বিমল। সেই ছেলেটা অনেক সাহসী একটা ছেলে। সে ভেবেছিল একবার সেই আম গাছটার ওইখানে যাবে, কারণ অনেকের মুখেই সে শুনেছে যে সেই আম গাছেই নাকি সেই রেজিনার আত্মা ঘুরে বেড়ায়। তো একদিন সাহস করে রাতের বেলা বিমল গিয়েছিল সে আম গাছের ওখানে। সেই রাত্রিবেলা সেইখানে যাওয়ার পর সেখানে সে কিচ্ছু দেখতে পায় না। চারিপাশটা অন্ধকার এবং শুধু কুয়াশা। হাতে শুধুমাত্র ছিল একটা টর্চ লাইট। চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। সে মনে করল এখানে তো কিছুই নেই, এখান থেকে বাড়ি যাওয়াটাই হয়তো শ্রেয়। যখন সে পেছন ঘুরে নিজের বাড়ি ফিরতে যাবে তখনই শোনা গেল এক মেয়েলি কণ্ঠে কে যেন বিমলকে ডাকছে। বিমল পেছন দিকে ঘুরে তাকানোর সাহসটা পেল না। হেঁটে হেঁটে সে বাড়ির দিকে এগোচ্ছে এবং তখনই তার মনে হচ্ছে তার পেছন পেছন কে একটা যেন দ্রুত হেঁটে আসছে। বিমল আস্তে আস্তে দৌড়াতে শুরু করে এবং পিছন দিক থেকে কেমন যেন একটা পায়ে নুপুর পরা মহিলা দৌড়তে আরম্ভ করেছে। সে পেছন দিকে ঘুরে তাকায়নি, তবে বারবার মনে হচ্ছে যে তার পেছন দিয়ে সে পেছন দিকে ঘুরে তাকায়নি, তবে বারবার তার পেছন দিক থেকে শুধু নুপুর আর হাতের চুরির শব্দ একদম ঝনঝন করে শোনা যাচ্ছে, যেন তার পেছনে সেই মেয়ে তাড়া করেছে। দৌড়াতে দৌড়াতে সে নিজের বাড়ি পৌঁছে যায় এবং বাড়ি পৌঁছে সঙ্গে সঙ্গে দরজাটা দিয়ে দেয় ঘরের। সেই রাতে সে মা বাবাকে সমস্ত ঘটনা বলে। তার বাবা মা তাকে বেধড়ক মারধর করে এবং বলে ভবিষ্যতেও আর ওই দিকে না যেতে। কিন্তু এটা আর সম্ভব হলো না। প্রায় 2-3 দিন বাদ বিমলের মৃতদেহ পাওয়া গেল সেই আম গাছে। তার মৃতদেহ অর্ধেক খাওয়া আর উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে সেই আম গাছে। তার বাবা মা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং দুঃখে কষ্টে রাগে যন্ত্রণায় কষ্ট পেতে থাকে। এরপর সেই আম গাছের সামনে অনেকবার পুজো করা হয়েছে। তারপর সেই গাছের কি অবস্থা এখন আর আমার জানা নেই। দাদা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে পড়ে শুনিও, অনেক খুশি হব।
অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই ঘটনা পাঠানোর জন্য। এবং আজকের এপিসোডের কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের জন্য। আর আশা করছি আজকের দুটো ঘটনায় তোমাদের অনেক ভালো লেগেছে। চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, গীতা গোস্বাম, কমেন্ট করেছেন আকাশ রয়, কমেন্ট করেছেন জয় বাবা লোকনাথ, আমাদের সঙ্গে রয়েছে সুলগ্না সিনহা রয়, কমেন্ট করেছেন আতিফ বোস, কমেন্ট করেছেন সুজয় পাল, কমেন্ট করেছেন শুভ, কমেন্ট করেছেন মৌসুমি চ্যাটার্জি, আমাদের সঙ্গে রয়েছেন ইলতাফ হোসেন, কমেন্ট করেছেন ইসলাফ। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। তোমরা এইভাবেই কমেন্ট করো, ভালোবাসা দাও এবং পরিবারকে আরও বড় করে তোলো। ধন্যবাদ, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।